বিকেল ৪টা। মির্জাবাড়ির ড্রয়িং রুমে বসে আছে আরহা, শেহজাদ, আফতাব হোসেন, মমতাজ বেগম আর মিনি বেগম। ঘরের পরিবেশটা আজ বেশ শান্ত, অথচ গত দুদিনের ব্যস্ততার রেশ যেন এখনও সবার মধ্যে রয়ে গেছে। মালদ্বীপ যাওয়ার প্রস্তুতি, কেনাকাটা, ঘর গোছানো সব মিলিয়ে সময়টা এতটাই ব্যস্ততায় কেটেছে যে রাশেদ চৌধুরীর দেওয়া প্রস্তাবটি নিয়ে এতদিন বাড়ির সবার সামনে বসে কথা বলার সুযোগই হয়ে ওঠেনি আফতাব হোসেনের। আগামীকাল সকালে শাহজাদরা মালদ্বীপের উদ্দেশ্যে রওনা হবে। এরপর কে কখন ফিরবে, কবে সবাই একসঙ্গে বসার সুযোগ হবে, তার কোনো নিশ্চয়তা নেই। তাই আর দেরি না করে আজ ওই সময় বের করে নিয়েছেন তিনি। কথাটা গুরুত্বপূর্ণ, শুধু গুরুত্বপূর্ণই নয়, পরিবারের একজনের ভবিষ্যৎ জড়িয়ে আছে এর সঙ্গে। তাই বিষয়টা আর ফেলে রাখা ঠিক হবে না বলে মনে হয়েছে তার। তবে ড্রয়িং রুমে আজ দুজনের অনুপস্থিতি চোখে পড়ার মতো। নমের শরীরটা সকাল থেকেই খুব একটা ভালো যাচ্ছে না, হালকা জ্বর এসেছে, তার সঙ্গে মাথাটাও বেশ ধরেছে। তাই নিজের ঘরে শুয়ে বিশ্রাম নিচ্ছে সে। আর নমির পাশে রয়েছে নিধি আর সিমরান। ওরাও আপাতত নমিকে একা ছাড়তে চাইছে না। ফলে গুরুত্বপূর্ণ এই আলোচনার সময় ড্রয়িং রুমে উপস্থিত নেই নমি ও সিমরান। আফতাব হোসেন কিছুক্ষণ চুপচাপ সবার দিকে তাকিয়ে রইলেন। তারপর ধীরে ধীরে সেদিন রেস্টুরেন্টে রাশেদ চৌধুরীর সাথে বিয়ে নিয়ে কী কথা হয়েছে সবটা বললেন তিনি। আফতাব হোসেনের কথাটা শেষ হওয়ার পরও ঘরে বেশ কিছুক্ষণ নীরবতা নেমে রইল। কেউ যেন হুট করে কোনো মন্তব্য করতে পারছে না, প্রত্যেকেই নিজের মতো করে বিষয়টা ভাবছে। প্রায় অনেকটা সময় কেটে যাওয়ার পর যখন কেউ কথা বলল না, তখন শেষ পর্যন্ত নীরবতা ভাঙলেন আফতাব হোসেনি। একটু বিরক্তি মেশানো কণ্ঠে সবার দিকে তাকিয়ে বললেন, কি হলো? কিছু তো বলবে তোমরা। এত বড় একটা বিষয় নিয়ে কথা বললাম, তোমরা এভাবে চুপ করে আছো কেন? শেহজাদ ধীরে একটা দীর্ঘশ্বাস ফেলল। তারপর বাবার দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, কি বলবো আব্বু, সেটাই তো বুঝতে পারছি না। আমি জানি রাশেদ আঙ্কেলটা ভালো মানুষ, ভালো পরিবার ওদের। সিজানকেও চিনি, সেও ভালো ছেলে। প্রস্তাবটা খারাপ বলছি না, কিন্তু সমস্যা এখানে আব্বু, আপনি এত বড় একটা বিষয় নিয়ে কথা দিয়ে এসেছেন, অথচ যার বিয়ে তার কোনো মতামতই নেননি। এই বিয়েতে আদৌ ওর মত আছে কি না সেটাও তো জানার দরকার ছিল, তাই না? আফতাব হোসেন ভ্রু কুঁচকে ছেলের দিকে তাকালেন। তুই কি ভাবছিস, আমি কি ওর মতামত না নিয়ে বিয়ে দিয়ে দেব? আমি সেটা বলছি না আব্বু। তাহলে? শেহজাদ এবার একটু গুছিয়ে নিয়ে বলল, আপনি ওদের সামনে কথা দিয়ে এসেছেন, এখন ও যদি রাজি না হয় তখন ব্যাপারটা কি দাঁড়াবে? আপনি একদিকে কথা দিয়েছেন আর অন্যদিকে আপনার মেয়ের ইচ্ছেটাও তো গুরুত্বপূর্ণ। বিয়ে ওর, জীবন নিয়ে সিদ্ধান্তও তো ওরই। ভালো পরিবার, ভালো ছেলে, এসব অবশ্য গুরুত্বপূর্ণ, কিন্তু সংসারটা তো ওকে করতে হবে, তাই না? মমতাজ বেগম এতক্ষণ চুপচাপ বসেছিলেন। এবার তিনি ধীরে ধীরে মাথা নাড়িয়ে বললেন, শেহজাদ তো ঠিকই বলেছে, মেয়ের মতামত ছাড়া এত বড় সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না। তবে তুমি নিশ্চয়ই ওর অমতে কোনো কথা পাকাপাকি করে আসোনি। আফতাব হোসেন এবার স্ত্রীর দিকে তাকে একটু নরম হলেন। তোমরা মা ছেলেতে মিলে আমাকে পাগল বানাবে দেখছি। আমি কখন সব কিছু পাকাপাকি করলাম? কিছু পাকাপাকি করিনি, আমি শুধু প্রস্তাবটা গ্রহণ করেছি। ওদের বলেছি আমি রাজি, বিয়েটা হবে। কিন্তু পরে ফোনে জানিয়ে দিয়েছি যে আমার মেয়ে যদি সেজানকে দেখে অপছন্দ করে কিংবা মত না দেয় তাহলে এই বিয়ে হবে না। আর আমি ছেলেটাকে চিনি, পরিবারটাকেও চিনি। আর রাশেদ আমার কাছে এমন একটা কথা বলেছে যেটা আমার ভালো লেগেছে, তাই একটু তাড়াহুড়ো করে প্রস্তাবটা গ্রহণ করেছি। মিনি বেগম এতক্ষণ মনোযোগ দিয়ে সবার কথা শুনছিলেন। এবার কৌতূহলী গলায় জিজ্ঞেস করলেন, কী কথা বলেছে? আফতাব হোসেন কিছুক্ষণ চুপ থেকে বললেন, ওর অতীত সম্পর্কে রাশেদ তার ছেলেকে সব জানিয়েছে। মেয়েটা আমার অতীতে যা কিছু হয়েছিল কিছুই লুকায়নি। সিজান সব জেনেই রাজি হয়েছে। আর সবচেয়ে বড় কথা, রাশেদ পরিষ্কার করে বলেছে বিয়ের পর কেউ যেন ওর অতীত নিয়ে কোনো প্রশ্ন তুলবে না। সিজানও যদি কখনো ওর অতীতকে সামনে এনে ওকে ছোট করে তাহলে সে নিজেই সেটা মেনে নেবে না। মমতাজ বেগমের চোখে এবার চিন্তার সঙ্গে মায়া ফুটে উঠল। কি বলছো গো, এত বড় একটা বিষয় ওরা এত সহজে মেনে নিল? হ্যাঁ, আর এই কথাটাই তো আমার কাছে ভালো লাগছে। মেয়েটা যে পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে, এরপর ওর জন্য এমন একজন মানুষই দরকার যে ওকে অতীত দিয়ে বিচার করবে না। মিরি বেগম সঙ্গে সঙ্গে বললেন, কথা শুনে তো ছেলেটাকে খারাপ মনে হচ্ছে না, বরং ভালোই মনে হচ্ছে। তবে শেহজাদ যেটা বলল সেটাও ঠিক,
ও যদি নিজে রাজি না থাকে তাহলে যত ভালো ছেলেই হোক, লাভ কি? আর হ্যাঁ, এতক্ষণ চুপ করে বসেছিল। সে একবার শেহজাদের দিকে, তারপর আফতাব হোসেনের দিকে তাকালো। তারপর আস্তে করে বলল, আমিও একটা কথা বলি। মমতাজ বেগম মৃদু হেসে বললেন, বল মা। আরহা একটু ইতস্তত করে বলল, আমার মনে হয় প্রস্তাবটা ভালো কি খারাপ সেটা নিয়ে এখনই সিদ্ধান্ত নেওয়ার চেয়ে আগে আপুর সঙ্গে কথা বলা দরকার। কারণ আপু এখনও আগের সম্পর্কটা থেকে পুরোপুরি বের হয়ে উঠতে পারেনি। হয়তো ও বিয়ের কথাই আর ভাবতে চায় না। আবার হয়তো এমনও হতে পারে ও নিজেও নতুন করে কাউকে সুযোগ দিতে চায়, কিন্তু ভয় পাচ্ছে। শেহজাদ সঙ্গে সঙ্গে আরহার দিকে তাকালো, চোখে এক ঝলক মুগ্ধতা। আরহা সেটা খেয়াল না করেই বলে চলল, আরেকটা বিষয় আছে, শুধু সিজান ভাইয়া ভালো হলেই তো হবে না। আপু ওনাকে পছন্দ করে কিনা, ওনার সঙ্গে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে কিনা সেটাও জানতে হবে। কারণ শেষ পর্যন্ত সারা জীবন আপুকে ওই মানুষটার সঙ্গেই থাকতে হবে। মিনি বেগম এবার মাথা নাড়লেন, একদম ঠিক কথা। আমাদের সময় হয়তো অনেক কিছুতেই মেয়েদের মতামত এতটা গুরুত্ব পেত না, কিন্তু এখন সময় বদলেছে। এখনকার মেয়েরা নিজের জীবনের ব্যাপারে নিজেই সিদ্ধান্ত নেয়। সেক্ষেত্রে আমাদের মেয়েও তো আলাদা নয়। আফতাব হোসেন এবার কিছুটা নরম হয়ে চেয়ারে হেলান দিলেন। আমাকে কি তোমাদের সবার কাছে এমন একজন বাবা মনে হয় যে মেয়ের মতামত না নিয়ে ওর বিয়ে ঠিক করে ফেলবো? শেহজাদ সঙ্গে সঙ্গে বলল, আবু, আপনি এমন বাবা নন সেটা আমরা সবাই জানি, কিন্তু আপনি রাশেদ আঙ্কেলকে কথা দিয়ে এসেছেন বলে একটু চিন্তা হচ্ছে। আফতাব হোসেন এবারে হালকা বিরক্তির সঙ্গে বললেন, আমি কথা দিয়েছি মানে এই নয় যে কালই ধরে ওকে বিয়ের পিঁড়িতে বসিয়ে দেব। আমি শুধু বলেছি পরিবার হিসাবে আমাদের আপত্তি নেই। এরপর দুই পরিবারে দেখা হবে, ওরা দুজন একে অপরের সাথে কথা বলবে, ওরা একে অপরকে জানাবে। এরপর যদি দুজনেরই সম্মতি থাকে তবে তো পরবর্তী কথা। শেহজাদ কিছুটা নিশ্চিত হয়ে বলল, তাহলে তো সমস্যা নেই। মমতাজ বেগম এবার স্বামীর দিকে তাকিয়ে বললেন, তবে মেয়েটার সঙ্গে কথাটা কিন্তু তুমি বলবে। তোমার মুখ থেকে শুনলে হয়তো বিষয়টা ও সহজভাবেই নেবে। কথাটা শুনে আফতাব হোসেনের মুখটা একটু গম্ভীর হয়ে গেল। সেটাই তো সমস্যা, মেয়েটা আমার মানসিকভাবে তো তৈরি নয়। এখন কি আবার বিয়ের কথা তুললে আবার মানসিকভাবে চাপ নেবে না তো? আরহা সঙ্গে সঙ্গে বলল, তাহলে আজ বলো না, কাল তো আমরা চলে যাচ্ছি। আপনারা সবাই আছেন, আমরা ফিরে এলে তখন আপুর সঙ্গে কথা বললেই হবে। আমি নিজেই ওকে রাজি করাবো, তোমরা টেনশন করিও না। শেহজাদ এবার আরহার কথায় সায় দিয়ে বলল, আমিও সেটাই বলবো। আমরা ফিরে আসি, তারপর না হয় এই বিষয়ে আলোচনা করা যাবে ওর সাথে। সবাই মিলে সেটাই ঠিক হিসাবে ধরে নিল। শেহজাদরা ফিরলে তবে এ বিষয়ে আলোচনা করা হবে। ঘরের ভারী পরিবেশটা মুহূর্তেই একটু হালকা হয়ে গেল। তবে সবার মনে একটা বিষয় পরিষ্কার হয়ে গেল, মেয়েটার জীবনের পরবর্তী সিদ্ধান্ত ও নিজেই নেবে। তার জন্য যত ভালো প্রস্তাবই আসুক, তার নিজের সম্মতির চেয়ে বড় কোনো যুক্তি এই পরিবারে নেই। সন্ধে ৬টা পেরিয়ে গেছে অনেক আগেই। শাহজাহান সাহেব অফিসের কাজ শেষ করে ফ্রেশ হয়ে ছাদে উঠতে মৃদু একটা হাসি ফুটে উঠল তার ঠোঁটের কোণে। ছাদের একপাশে লাগানো ফুল গাছগুলোর সামনে দাঁড়িয়ে সোহাগ এক মনে পানি দিচ্ছে, হাতে পাইপ, চোখে মুখে অদ্ভুত এক অন্যমনস্কতা। ছেলের এই বয়সে এসে ফুল গাছের যত্ন নেওয়ার শখটা হঠাৎ করে কীভাবে হলো, সেটা শাহজাহান সাহেবের অজানা নয়। বরং আজ ছেলের মুখটা দেখে বুঝতে পারছেন ফুল গাছগুলো আসলে শুধু অজুহাত, মনটা তো অন্য কোথাও পড়ে আছে। মুচকি এসে এগিয়ে এলেন তিনি। কিরে বাবা, এই ভর সন্ধ্যাবেলা ছাদে কি করছিস? সোহাগ পেছনে ফিরে শাহজাহান সাহেবকে দেখে মৃদু হাসল। কিছু না বাবা, এই একটু পানি দিচ্ছি, দেখো না গোলাপ ফুলগুলোতে কেমন পোকা ধরেছে, ঔষধ দিতে হবে। শাহজাহান সাহেব কিছুক্ষণ চুপ করে রইলেন, একবার গাছগুলোর দিকে তাকিয়ে বলল, পোকা কি ফুলে ধরেছে নাকি রসগোল্লাওয়ালার? সোহাগ কিছুক্ষণ বাবার দিকে তাকিয়ে থেকে মুখটা অন্যদিকে ফিরে নিল। আবার শুরু করো না তো বাবা, ভালো লাগছে না এসব। আমি কিছু শুরু করিনি, তুই গত দুদিন ধরে যে অবস্থা করে আছিস তাতে আমার কিছু শুরু করার দরকার নেই, তোর চেহারা সব বলে দিচ্ছে। সোহাগ এবার কোনো উত্তর দিল না, শুধু আবার গাছের গোড়ায় পানি দিতে শুরু করলো। শাহজাহান সাহেব আরও কিছু বললেন না, ছেলেকে কিছুক্ষণ নিজের মতো থাকতে দিলেন। তিনি জানেন সোহাগকে জোর করে কথা বলাতে হয় না, বরং একটু সময় দিলেই ছেলেটা নিজে থেকেই সব বলে গেলে। ছোটবেলা থেকেই তো এমন, বাবা ছেলে সম্পর্ক হলেও তাদের মধ্যে দূরত্ব কখনো ছিল না। শাহজাহান সাহেব ছেলেকে শুধু বাবা হয়ে শাসন করেননি,
বরং বন্ধুর মতো পাশে দেখেছেন সব সময়। সোহাগও তাই জীবনের প্রায় ছোট বড় সব কথাই বাবার সঙ্গে ভাগ করে নিতে অভ্যস্ত। আর আজ আজ সেই ছেলেটা নিজের কষ্ট লুকিয়ে ফুল গাছে পানি দেওয়ার নাম করে নিজের কষ্ট লুকাচ্ছে। কিছুক্ষণ আগে শেহজাদ কল করেছিল, তখন সবটা বলেছে ও। শেহজাদের ফোনটা আসার পর থেকেই শাহজাহান সাহেব জানান কি হয়েছে। ছেলেটা ফোন করে শুধু ঘটনাটাই বলেনি, এটাও বলেছে সোহাগকে যেন একটু সময় দেন, ওর সঙ্গে কথা বলেন, মনটা হালকা করার সুযোগ দেন। তাই তিনি আজ অফিস থেকে ফিরে এসেছেন ছেলের কাছে, কিছু কথা বলা দরকার। কিছুক্ষণ পর ধীরে ধীরে সোহাগের হাত থেকে পাইপটা নিয়ে পাশে রেখে দিলেন তিনি। চল। সোহাগ অবাক হয়ে তাকালো। কোথায়? শাহজাহান সাহেব ছাদের একপাশে রাখা দোলনাটার দিকে এগিয়ে যেতে যেতে বললেন, দোলনায় বসবো। অনেকদিন তো বাবার সঙ্গে বসে গল্প করিসনি। সোহাগ কিছু বলল না, শুধু বাবার পেছন পেছন গিয়ে দোলনায় বসলো। শাহজাহান সাহেবও তার পাশে বসে দোলনাটাকে খুব আস্তে করে দোলাতে লাগলেন। কিছুক্ষণ দুজনের মধ্যে কোনো কথা হলো না। নিচের রাস্তা থেকে ভেসে আসছে গাড়ির শব্দ। পাশের বাড়ির ছাদে কেউ হয়তো কাপড় তুলছে। আকাশের রঙও ধীরে ধীরে গাঢ় হয়ে আসছে। শাহজাহান সাহেব ছেলের দিকে তাকালেন না, সামনের দিকে তাকিয়ে খুব স্বাভাবিক গলায় বললেন, কি হয়েছে বাবা? এমন মনমরা হয়ে কেন তুই? বাবাকে বলবি না নমের জন্য এত কষ্ট পাচ্ছিস? নমের নামটা শুনতেই পা দিয়ে দোলনা থামিয়ে স্থির হয়ে গেল সোহাগ। শাহজাহান সাহেব বুঝলেন ঢিলটা ঠিক জায়গাতেই লেগেছে, তাই এগিয়ে এসে সোহাগের পাশে বসে বললেন, শেহজাদ আমাকে সবটা বলেছে। তুই সেদিন নমিকে কি বলেছিস, কিভাবে বলেছিস সবটা। তারপর আজ কি হয়েছে সেটাও বলেছে। সোহাগ নিচের দিকে তাকিয়ে রইল। শাহজাহান সাহেব শান্ত গলায় জিজ্ঞেস করলেন, তুই কি সত্যি মেয়েটাকে ভালোবাসিস? সোহাগ সঙ্গে সঙ্গে মাথা তুলল। চোখে এমন একটা দৃঢ়তা ছিল যে প্রশ্নটা শুনে যেন সমস্ত দ্বিধা দূর হয়ে গেল। সে একবার শাহজাহান সাহেবের মুখের দিকে তাকিয়ে তার কোলে মাথা রেখে গুটিসুটি মেরে দোলনাতে শুয়ে পড়ল। তারপর চোখ বন্ধ করে কোমল স্বরে বলল, হ্যাঁ বাবা, খুব ভালোবাসি। কতটা? সোহাগ এবার কিছুক্ষণ চুপ করে রইল। তারপর খুব ধীরে বলল, জানি না বাবা, ভালোবাসাটা কতটা দিয়ে মাপতে হয়। শুধু জানি ওকে ছাড়া এখন নিজের জীবনটা কল্পনা করতে পারি না। শাহজাহান সাহেব কিছু বললেন না। সোহাগ নিজেই প্রথম বলতে শুরু করলো, প্রথমে তো বুঝতেই পারিনি ব্যাপারটা এতদূর যাবে। প্রথম যেদিন ও আমার গায়ে ময়দা ছুঁড়ে মেরেছিল, সেদিনই মেয়েটাকে আমার ভালো লেগে গিয়েছিল। মনে আছে বাবা? সেদিন ওর সঙ্গে ঠিকমতো পরিচয় হয়নি, অথচ ওই মেয়েটার ওই রাগী মুখটা, চোখ দুটো, জানি না কেন সেদিন থেকে মাথার মধ্যে আটকে গেল। শাহজাহান সাহেবের ঠোঁটের কোণে হাসি ফুটল। তখনই প্রেমে পড়ে গিয়েছিলি? সোহাগ একটু লজ্জা পেয়েও মাথা নাড়ল। প্রেমে পড়েছিলাম কিনা জানি না, তবে মুগ্ধ হয়েছিলাম খুব বেশি। তারপর তারপর তো ধীরে ধীরে সব কিছু হয়েছে। ওকে বিরক্ত করতে ভালো লাগতো, ও রাগ করলে আরও ভালো লাগতো। ফোনে কথা বলার কোনো কারণ থাকতো না, তবুও ফোন করতাম, শুধু ওর গলাটা শুনতে ইচ্ছে করতো। ও ফোন কেটে দিলে আবার করতাম, বকা দিলে হাসতাম। অথচ কখন যে এসবের ভেতর দিয়ে ও আমার প্রতিদিনের একটা অংশ হয়ে গেল, আমি বুঝতেই পারিনি। সোহাগের কণ্ঠটা ধীরে ধীরে ভারী হয়ে এলো। কিন্তু একটা সময় এসে বুঝলাম, আমি শুধু ওকে পছন্দ করি না, আমি ওকে ভালোবাসি। কথাটা শেষ করে হঠাৎ সোহাগের মুখটা শক্ত হয়ে গেল। আর এখন ও আমার সঙ্গে কথা বলতে চায় না বাবা। পরশুরাতে আমি ওর সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম, কীভাবে বলেছে জানি না বাবা, তবে নিজের ভালোবাসার জন্য একেবারে ভিক্ষুকের মতো ওর কাছে ভিক্ষা চেয়েছি। বলেছে আমাকে একটা সুযোগ দাও, আমি তোমাকে ভালো রাখবো, তোমাকে কোনোদিন ঠকাবো না। গলাটা এবার পুরোপুরি ভেঙে গেল সোহাগের, কিন্তু ও কিছুই বলল না, একটা কথাও না। আমার মুখের দিকে তাকিয়েও কোনো উত্তর দিল না, শুধু চলে গেল। আমি পেছন পেছন গিয়েছিলাম বাবা, ও একবার ফিরেও তাকায়নি। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো সোহাগের বুক থেকে। আজ আবার দেখলাম ও আমাকে ফোন করেছে, আমি ধরিনি, ইচ্ছে করে ধরিনি। ভেবেছিলাম একবার যদি ওকে বুঝতে দেই আমি কষ্ট পেয়েছি, তাহলে ও হয়তো আমাকে বুঝবে। কিন্তু আজ ওকে কাঁদতে দেখে নিজেরই কলেজাটা ছিঁড়ে যাচ্ছে বাবা। তোমাকে বলে বোঝাতে পারবো না কতটা চাই ওকে। ওকে আমি হারাতে পারবো না বাবা। ওকে হারালে। কথাটা শেষ করতে পারল না সোহাগ। দুই হাত দিয়ে মুখ থেকে শব্দ করে ফেলল। কান্নার তোড়ে শরীর কেঁপে উঠল সোহাগের। শাহজাহান সাহেব ছেলের মাথাটা নিচের দিকে টেনে নিয়ে চুলে হাত বুলিয়ে দিলেন। কাঁদ, কাঁদতে ইচ্ছে করলে কাঁদ। পুরুষ মানুষ বললে যে কাঁদতে মানা, এটার কোনো ভিত্তি নেই।
মন উজাড় করে কাঁদ, কষ্টগুলো হালকা হোক। কাঁদলে কেউ ছোট হয়ে যায় না, কিন্তু একটা কথা মনে রাখিস, কাঁদছিস বলে ভেঙে পড়বি না। তুই নবমীকে ভালোবাসিস সেটা আমি বুঝেছি, কিন্তু ভালোবাসা মানেই শুধু নিজের চাওয়াটা পূরণ করা না রে বোকা ছেলে। ওকে সময় দেওয়াটাও ভালোবাসা। ও একবার কাউকে বিশ্বাস করে ঠকেছে। রায়হান ওকে যে জায়গায় নিয়ে গেছে সেখান থেকে বের হয়ে আবার কাউকে বিশ্বাস করা সহজ না। সোহাগ সঙ্গে সঙ্গে বলল, আমি রায়হানের মতো নই বাবা। জানি। শাহজাহান সাহেব একদম থামিয়ে দিলেন তাকে। কিন্তু তুই জানিস আর নমি জানে, এ দুটো এক কথা না। তুই যতই ভালো হোস, তোর ওর ভয়টা তুই জোর করে দূর করতে পারবি না। ওর ভয়টা তোকে জয় করতে হবে। সোহাগ চুপ করে গেল। শাহজাহান সাহেব এবার একটু শক্ত গলায় বললেন, আর একটা কথা, তুই নমিকে বিয়ে করতে চাস কেন? সোহাগ চোখ মুছে সোজা হয়ে বসে বলল, কারণ ওকে ভালোবাসি আমি। আমি ওর পাশে থাকতে চাই বাবা। ওর অতীত মুছে দিতে চাই না, রাহেনের জায়গাটাও নিতে চাই না। আমি শুধু চাই ওর জীবনের পরের অংশটুকুতে আমি থাকি। একটু থেমে খুব ধীরে বলল, আর নিধি? নিধিকে আমি শুধু নমির মেয়ে হিসেবে দেখি না বাবা। ওকে আমি নিজের মেয়ের মতো করে ভালোবাসতে চাই। ও বাবা হতে চাই, ওর স্কুলে নিয়ে যেতে চাই, ওর ছোট ছোট আবদার শুনতে চাই। ও অসুস্থ হলে রাত জেগে পাশে বসতে চাই। আমি জানি ওর জীবনে একজন বাবা ছিল, সেই জায়গা দখল করার ইচ্ছে আমার নেই। আমি শুধু চাই রায়হান ওকে বাবার যে ভালোবাসাটা দিতে পারেনি সেটা দিতে চাই। শাহজাহান সাহেব কিছুক্ষণ ছেলের মুখের দিকে তাকিয়ে রইলেন, তারপর ধীরে বললেন, তুই জানিস আমি তোকে কেন থামাচ্ছি না? সোহাগ তাকালো, কেন? কারণ আমি জানি তুই কি হারিয়েছিস। সোহাগের চোখ স্থির হয়ে গেল। শাহজাহান সাহেবের গলাটাও এবার ভারী হয়ে এলো। রনিকে জন্ম দিতে গিয়ে রিপ্তি চলে গেল 5 বছর আগে। সেদিনের পর থেকে তোকে আর কোনো মেয়ের দিকে তাকাতে দেখিনি। কেউ ভালো লেগেছে, কারো সঙ্গে নতুন করে জীবন শুরু করার কথা ভেবেছিস। এমন একটা কথাও কখনো বলিসনি। আমি ভেবেছিলাম হয়তো তুই আর কখনো কাউকে নিজের জীবনে ঢুকতেই দিবি না। তিনি ছেলের কাঁধে হাত রাখলেন, অথচ নমির কাছে এসে তুই আটকে গেলি। এটা হঠাৎ পাওয়া কোনো মোহ হলে আমি তোকে এতক্ষণও শুনতাম না। প্রথম দিনের মুগ্ধতা থেকে আজকের এই কান্না পর্যন্ত আমি বুঝতে পারছি মেয়েটা তোর জীবনে কতটা জায়গা নিয়েছে। সোহাগের চোখ আবার ভেজে উঠল। শাহজাহান সাহেব এবার একটু শক্ত হয়ে বললেন, তাই বলে ওকে পাওয়ার জন্য নিজের সম্মান হারাতে হবে? পরশু রাতে তুই ভালোবেসে ভিক্ষা চেয়েছিস, ঠিক আছে। আবেগের মুহূর্তে মানুষ অনেক কিছুই করে, কিন্তু এরপর থেকে আর না বাবা। ভালোবাসবি, অপেক্ষা করবি, নিজের কাজ দিয়ে প্রমাণ করবি, কিন্তু ওকে এমন কোনো জায়গায় দাঁড় করাবি না যেখানে ও নিজেকে তোর বাধ্য মনে করে। সোহাগ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, যদি ও কোনোদিন আমাকে না চায় তখন কি হবে বাবা? প্রশ্নটা এতটাই অসহায় ছিল যে শাহজাহান সাহেবের বুকটা কেঁপে উঠল। তিনি ছেলের মুখটা নিচের দিকে তুলে বললেন, তাহলে কষ্ট পাবি, অনেক কষ্ট পাবি। আমি তোকে মিথ্যে আশা দেব না, কিন্তু তুই বেঁচে থাকবি। কারণ একজন মানুষকে ভালোবাসা তোর জীবনের একটা অংশ, পুরো জীবন না। সোহাগের চোখ বেয়ে আবারও পানি নেমে এলো। শাহজাহান সাহেব মুছে দিয়ে বললেন, তবে এখানে শেষ ভেবে বসে থাকিস না। আজ মেয়েটা তোকে ফোন করেছে, এটা ছোট ব্যাপার না। তুই ফোন ধরিসনি সেটাও ঠিক করিসনি। ও যদি আবার ফোন করে ধরবি, কথা বলবি, ওকে জিততে নয় বুঝতে চেষ্টা করবি। সোহাগ নিচু গলায় বলল, বাবা আমি সত্যিই ওকে ভালো রাখতে চাই। শাহজাহান সাহেব মৃদু হাসলেন, তাহলে আগে ওকে নিরাপদ অনুভব করা। ভালোবাসার কথা তো বলেছিস, এবার তোর ধৈর্য দিয়ে দেখা তুই রায়হান না। সোহাগ বাবার দিকে তাকিয়ে রইল। শাহজাহান সাহেব তার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিলেন, আর একটা কথা মনে রাখিস, নমি তোকে ভালোবাসে কি না সেটা আজ তুই জোর করে বের করতে পারবি না, কিন্তু তুই ওর সামনে এমন একজন মানুষ হয়ে থাক যাকে হারানোর ভয় একদিন ওর নিজের ভেতর থেকে জন্ম নেবে। সোহাগ দীর্ঘশ্বাস ছেড়ে বাবার কাঁধে মাথা রাখল। কিছুক্ষণ আগের মতো আর তার চোখে অসহায়তা নেই। কষ্টটা আছে, নমিকে হারানোর ভয়টাও আছে, কিন্তু সেই কষ্টের ভেতর এবার একটু শক্তিও মিশেছে। শাহজাহান সাহেব দোলনাটা আবার ধীরে ধীরে দোলাতে লাগলেন। চল, নিচে যাবি, অনেক হয়েছে সব। সোহাগ চোখ মুছে উঠে দাঁড়ালো। হুম। 2 পা এগিয়ে আবার থেমে গেল সে। বাবা? হুম। সোহাগ খুব ছোট্ট করে হাসলো। আমি ওকে ছাড়বো না বাবা, তবে জোরও করব না, অপেক্ষা করব। শাহজাহান সাহেবের ঠোঁটের কোণে এবার সত্যিকারের হাসি ফুটল। এই তো আমার ছেলে, আয় এবার ঘরে আয়। সোহাগ কয়েক সেকেন্ড বাবার দিকে তাকিয়ে থেকে হেসে ফেলল।
কান্না ভেজা চোখেও সে হাসিটা বেশ সত্যি। শাহজাহান সাহেবও মৃদু হেসে ছেলের মাথায় হাত রাখলেন। এই মুহূর্তে নমিকে পাওয়ার কোনো নিশ্চয়তা সোহাগের হাতে নেই। তবু একটা জিনিস সে জানে, সে এবার পালাবে না। নমিকে ভালোবাসার কথা সে বলে দিয়েছে। এখন শুধু সময় দিয়ে তাকে বোঝাতে হবে সে রায়হান নয়। আর যদি কোনোদিন নমি তার হাতটা ধরে, তাহলে সে হাতের সঙ্গে শুধু একজনের নারী নয়, নিধিকেও সে নিজের জীবনের অংশ করে নেবে। কারণ সোহাগের কাছে নমি আর নিধি আলাদা কেউ নয়, ওরা দুজনে তার চাওয়া পরিবার। রাত ৮টা। আগামীকাল মালদ্বীপ যাওয়ার কথা, তাই রাতের খাবারের আগেই লাগেজ গোছানোর কাজে লেগে পড়েছে আরহা আর নিধি। ঘরের এক পাশে খোলা পড়ে আছে দুটো বড় সুটকেস। আরহা একে একে পোশাক, প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে রাখছে, আর তার পাশে বসে নিধি নিজের মতো করে জিনিসপত্র এদিক সেদিক সরিয়ে দিয়ে মামিকে সাহায্য করার আপ্রাণ চেষ্টা করছে। অবশ্য নিধির সাহায্যের চেয়ে জিনিসপত্র এলোমেলো করার পরিমাণই বেশি। অন্যদিকে শাহজাদ বারান্দায় দাঁড়িয়ে মিতিনের সঙ্গে ফোনে কথা বলছিল। বেশ কিছুক্ষণ কথা বলার পর ফোনটা পকেটে ঢুকিয়ে রেখে দৃশ্যটা দেখে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। মামি ভাগ্নি মিলে বেশ মনোযোগ দিয়ে লাগেজ গোছাচ্ছে। শেহজাদ ঘরে ঢুকেছে, এটা টের পেতেই নিধির চোখ চকচক করে উঠল। পরক্ষণে সব কাজ ফেলে দৌড়ে ছুটে এলো সে। ক্যাটের মামা, তুলে নাও। শেহজাদ হেসে মাথা নিচু করে হাত বাড়িয়ে দিতেই নিধি লাফ দিয়ে তার কোলে উঠে গেল। এই যে আমার পাকা বুড়ি। হাসতে হাসতে নিধির গালে একের পর এক চুমু দিল শেহজাদ। নিধিও যেন প্রতিদান দিতে একটু কার্পণ্য করল না। মামার দুই গাল নিজের ছোট্ট দুই হাতের মাঝে ধরে পটাপট কয়েকটা চুমু দিয়ে দিল। শেহজাদ হেসে বলল, তা আমার পাকা বুড়িটা এতক্ষণ কী করছিল মামির সঙ্গে? নিধি সঙ্গে সঙ্গে প্রতিবাদ করল, মামি নয়, আমাল কালামুনি, আলু কালামুনি। শেহজাদ ভ্রু কুঁচকে আরহার দিকে তাকালো। আরহা তখন লাগেছে কাপড় ভাঁজ করতে করতে মুখ চেপে হাসছে। আচ্ছা হলো, আরহা খালামুনি, তা খালামুনির সঙ্গে কী করছিলে? নিধি এবার বেশ উৎসাহ নিয়ে বলতে শুরু করলো, আমরা তো আকালে উঠবো তালকে, আমরা কালাম নীল পানিতে যাবো, গোসল করবো, নানি ভাইয়া যাবে, আলু কালামণি, ভালো আঙ্কেল, তুমি, মাম্মা আর নিধি যাবে। নিধির কথা অর্ধেক বুঝতে পারলো, অর্ধেক পারল না শেহজাদ। তবে এতটুকু বুঝলো, মালদ্বীপে যাওয়ার পরিকল্পনায় নিধি নিজেকেও বেশ গুরুত্বপূর্ণ একজন সদস্য হিসাবে ধরে নিয়েছে। শেহজাদ হেসে বলল, কে বলল নিধি যাবে? নিধি থমকে গেল। শেহজাদ দুষ্টুমি করে গম্ভীর মুখ বানিয়ে বলল, আমরা তো নিধিকে নেবই না, শুধু আমি আর আরহা যাব। নিধি বাসায় থাকবে, ওকে নেওয়া সম্ভব নয়। নিধির মুখটা মুহূর্তেই থমকে গেল। কি? হ্যাঁ, তুমি বাসায় থাকবে, আমরা মালদ্বীপ যাব, সমুদ্রে ঘুরবো, পানিতে খেলবো, তুমি এখানে বসে বসে মামাকে মিস করবে। শেষ কথাটা বলে শেহজাদ নিজেই হেসে ফেলল, কিন্তু পরের মুহূর্তে নিধির দিকে তাকাতে হাসিটা মিলিয়ে গেল। নিধি গাল ফুলিয়ে ফেলেছে, চোখ দুটো ছলছল করছে। শেহজাদ বুঝে ওঠার আগে ছোট্ট ঠোঁট দুটো কেঁপে উঠল। ক্যাটেন মামা আমার নেবে না। কথাটা বলে সঙ্গে সঙ্গে কান্না করে দিল নিধি। ওর কান্নায় শেহজাদ ভ্যাবাচেকা খেয়ে গেল। আরে আরে বাবা, কান্না করছো কেন? ও নিচ্ছক একটু মজা করছিল। এই বিচ্ছুদে সত্যি সত্যি কেঁদে দেবে সেটা খেয়ে জানতো। এদিকে আরহা ধীরে ধীরে মুখ তুলে তাকালো শেহজাদের দিকে। চোখ দুটো একেবারেই গরম। শেহজাদ সেই দৃষ্টি দেখে বুঝে গেল নিধিকে থামাতে না পারলে ওর কপালে আজ বিপদ নাচ্ছে। তাই ও তড়িঘড়ি করে নিধিকে থামানোর চেষ্টা করলো, কিন্তু কোনো লাভ হলো না। উল্টো আরও জোরে কেঁদে দিল নিধি। বেশ বিরক্ত হলো আরহা। ব্যাগটা পাশে রেখে দ্রুত এগিয়ে এসে নিধিকে কোলে নেওয়ার জন্য হাত বাড়াতেই শেহজাদ এক পা পিছিয়ে গেল। এই কি করছিস? আরহা অবাক হয়ে তাকালো। নিধিকে কোলে নেব? না না, দাঁড়া, বাবু ব্যথা পাবে, এই অবস্থায় ওকে কোলে নিতে হবে না। কথাটা শুনে আরহার রাগ যেন আরও বেড়ে গেল। ওকে কোলে নিলে কি হবে? ডাক্তার তোকে ভারী কিছু ওঠাতে মানা করেছে না? নিধির ওজন জানিস? আবার নিতে আসছিস কোন সাহসে? আরহা চোখ শুরু করে তাকালো, তারপর ধীর গলায় বলল, বাহ, যে বাচ্চা এখনো দুনিয়া আসেনি তার জন্য এত দরদ উতলে পড়ছে। একটু থেমে নিধির দিকে তাকিয়ে আবার শেহজাদের দিকে চোখ ফেরালো আরহা। আর যে বাচ্চাটা সামনে দাঁড়িয়ে কাঁদছে তাকে ইচ্ছে করে কোলে নিয়ে কাঁদাচ্ছ? আরে বাবা, আমি ইচ্ছে করে কাঁদিয়েছি নাকি? আমি তো মজা করছিলাম। ছোট বাচ্চার সাথে মজা? তুমিও কি বাচ্চা হয়ে গেছো? তোমার এই ফালতু মজার জন্য এখন ওর কান্না থামছে না? আচ্ছা, আমার ভুল হয়েছে। তোমার ভুল তো প্রতিদিনই হয়।
শেহজাদ মুখ কুঁচকে বলল, এত রাগ করিস কেন? তুমি চুপ করবে? বিরক্ত লাগছে এখন। ওকে থামাও, নয়তো আমাকে দাও। আর এক সেকেন্ডও দেরি করলো না শেহজাদ। নিধিকে আরহার দিকে বাড়িয়ে দিল। আরহা এবার নিধির দিকে তাকে নরম হলো, কিন্তু কোলে নেওয়ার বদলে পাশে রাখা নিজের ফোনটা হাতে তুলে নিল। ফোন আনলক করে একটা গেম খুলে নিধির হাতে ধরিয়ে দিয়ে বলল, এই নাও, এটাতে তুমি গেম খেলো আর কাঁদবে না। মামা তোমাকে কোথাও থেকে বাদ দেবে না। তুমি তো আমাদের সঙ্গে যাবে। এখন কান্না বন্ধ করে এখানেই গেম খেলো। নিধি কান্নার মাঝে ফোনটার দিকে তাকালো। আরহা এবার শাহজাদের দিকে তাকিয়ে বলল, তুমি ওকে নিয়ে বসো, আমি লাগেজ গোছাই। শেহজাদ কিছু বলার আগেই নিধি তার গলা জড়িয়ে ধরে ফিস ফিস করে বলল, মামা আমার নীল পানিতে নেবে? শেহজাদ এবার আর কোনো ঝুঁকি নিল না। নিধির কপালে চুমু দিয়ে বলল, হ্যাঁ বাবা, অবশ্যই নেব। আমার বুড়িকে ছাড়া মামা কোথাও যাবে না। বুড়ি মামার সঙ্গেই যাবে। নিধির সঙ্গে সঙ্গে খুশি হয়ে ছোট্ট ছোট হাত পিঠ দিয়ে চোখের পানি মুছে ফেলল। কান্নার আর কোনো চিহ্নই যেন আর নেই। শেহজাদ চোখ তুলে আরহার দিকে তাকে মুচকে হেসে বলল, দেখলি, মিটমাট হয়ে গেছে। আরহা ঠোঁট বাঁকিয়ে বলল, হয়েছে, এবার নিজের সাফাই গাইতে হবে না। চুপচাপ নিধিকে সামলাও, না হলে মালদ্বীপে তোমাকে একাই যেতে হবে। শেহজাদ চোখ বড় বড় করে তাকালো, মানে? আরহা কোনো উত্তর না দিয়ে আবার লাগেজ গোছাতে বসে গেল। শেহজাদ কয়েক সেকেন্ড স্থির দিকে তাকিয়ে থেকে নিধির কানে ফিসফিস করে বলল, তোর কালামণি কিন্তু খুব ভয়ঙ্কর হয়ে গেছে। কথায় কথায় খালি হুমকি দেয়। কি এক অসহ্যকর জীবন আমার। ২৯ বছরের এক দামড়া বেটা কিনা এক সামান্য পিচ্ছে ১৮ বছরের বাচ্চা মেয়েকে ধমক সহ্য করে। নিধি গেম খেলতে খেলতে কী বুঝলো কে জানে, ফোনের দিকে তাকিয়ে গম্ভীর মুখে বলল, এতও নয়, আমার কালামণি ভালো কেটেন মামা। শেহজাদ এক মুহূর্ত চুপ থেকে হেসে ফেলল, তোর ভাষা এখনও ঠিক হয়নি, কিন্তু কথাটা একদম ঠিক বলছিস। আরহা দূর থেকে সঙ্গে সঙ্গে বলে উঠল, ক্যাপ্টেন সব শুনেছে কিন্তু। শেহজাদের হাসি মুহূর্তেই থেমে গেল। নিধিও খিলখিল করে হেসে উঠল। এতক্ষণ চলল এভাবে। হঠাৎ করে শেহজাদের কিছু একটা মনে হতেই নিধিকে বিছানায় বসিয়ে দিয়ে ধীরে ধীরে আরহার কাছে এগিয়ে এলো সে। আরহার ঠিক পাশে এসে দাঁড়িয়ে কোনো কথা না বলে ওর হাতটা চেপে ধরল। আরহা কাজ থামিয়ে তাকালো। কি? শেহজাদ একটু নিচু হয়ে বলল, একটা কথা বলতে চাই তোকে। আরহা ভ্রু কুঁচকে তাকালো, কি কথা? শেহজাদ তার হাতের আঙুলগুলো নিজের আঙুলের সঙ্গে জড়িয়ে নিয়ে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, তুই তো জানিস আমি অনেক আগেই ওয়াটার ভিলা রিসোর্ট সব কিছু বুক করে রেখেছিলাম। এমনকি আমাদের যেসব অ্যাক্টিভিটি করার কথা ছিল সেগুলো আগে থেকেই প্ল্যান করা ছিল। আরহা মাথা নাড়ল, জানি তো, কিন্তু শেষ মুহূর্তে এসে একটা সিদ্ধান্ত পাল্টাতে হয়েছে। আরহার চোখে সঙ্গে সঙ্গে প্রশ্ন ফুটে উঠল, কী সিদ্ধান্ত? শেহজাদ একটু থেমে বলল, আমাদের লাইভ বোটিং করার কথা ছিল না, ওটা ক্যান্সেল করে দিয়েছি। কি? ক্যান্সেল করেছো মানে? আরহা প্রায় লাফিয়ে উঠে বলল কথাটা। শেহজাদ শান্ত থাকার চেষ্টা করলো, হ্যাঁ, ক্যান্সেল করেছি। আরহার মুখটা মুহূর্তে মলিন হয়ে গেল। কেন? কেন করলে এটা? তুমি তো জানো ফ্লাইং বোটিং আমার কত পছন্দ। আমি কতদিন ধরে বলছি। জানি, তাহলে ক্যান্সেল করলে কেন? শেহজাদ এবার আরহা চোখের দিকে তাকিয়ে ধীরে ধীরে বলল, কারণ তুই এখন শুধু তুই নেই, আরও তোর ভেতরে আমাদের আরেকটা মানুষ আছে। তুই প্রেগনেন্ট, আর ২ দিন আগেই মাথায় আঘাত পেয়েছিস। পেটে কোনো ব্যথা পেয়েছিলি কি না সেটাও তো জানি না। যেহেতু ডাক্তার বলেছে সমস্যা নেই, কিন্তু তাই বলে আমি ধরে নেব সব কিছু একদম ঠিকঠাক আছে আর তোকে নিয়ে নতুন কোনো রিস্ক নেব? এটা আমি পারবো না। আরহা চোখের দৃষ্টি ধীরে ধীরে নরম হয়ে এলো। শেহজাদ বলে চলল, আজ আবার একটু পর আনিসুল আঙ্কেল আসবে মাথার ব্যান্ডেজটা খুলতে। তুই এখনও পুরোপুরি সুস্থ হোসনি, তাই এই অবস্থায় ফ্লাইট বোটিং করার কথা ভাবতে আমার ভয় লাগছে। আরহা চুপ করে শুনছিল। ফ্লাই বোর্ডিংয়ে তো পানির জেরের চাপে বারবার উপরে উঠবি, নিচে নামবি। পানির ঢেউয়ের ধাক্কা আছে, শরীরের উপর চাপ আছে। তুই যত সাবধানে করিস, হঠাৎ একটা ঝাঁকুনি রাখতে কতক্ষণ, আর সেই একটা ঝাঁকুনি যদি তোর পেটে লাগে। তাই সরি, এটা সম্ভব নয়। আরহা নিচের দিকে তাকিয়ে রইল। মনটা খারাপ হয়ে গেছে ওর। ফ্লাই বোটিংটা সত্যি তার ভীষণ পছন্দের। এতদিন ধরে মালদ্বীপের কথা ভাবলেই তার চোখের সামনে নীল সমুদ্র আর সেই ফ্লাই বোটটাই ভেসে উঠেছে। আর এখন হঠাৎ করে জানতে পেরেছে সেটা আর হবে না। শেহজাদ আরহার মুখটা দেখে বুঝতে পারল। সে একটু কাছে এসে দুহাত দিয়ে মুখটা একটু উপরে তুলে বলল, মন খারাপ করিস না। আমি জানি তুই কতটা এক্সাইটেড ছিলি, কিন্তু তবুও তোর মন খারাপ করিয়ে দিতে হচ্ছে আমার।
আরহা অভিমানী চোখে তাকালো শেহজাদের দিকে। শেহজাদ নিধির দিকে তাকালো একবার। নিধি গেমে মগ্ন, এদিকে কোনো খেয়ালই নেই। সেই সুযোগটাই নিল শেহজাদ। আলতো করে আরহার ঠোঁটে চুমু দিয়ে মৃদু হেসে বলল, শোন আরু, তোর একটা ইচ্ছে আজ পূরণ হলো না বলে পৃথিবীর শেষ হয়ে যাচ্ছে না। ফ্লাই বোটিংটা কোথাও পালিয়ে যাচ্ছে না, ইনশাল্লাহ পরে করবি। যখন তুই পুরোপুরি সুস্থ থাকবি, যখন আমাদের ছোট্ট মানুষটা পৃথিবী এসে আমাদের ঘরটা আরও এলোমেলো করে দিবে, তখন চাইলে তোকে নিয়ে আবার মালদ্বীপে যাব। তখন তুই যতবার ইচ্ছে ফ্লাই বোটিংয়ে চড়বি। আমি নিজে তোকে আমার সঙ্গে নিয়ে ফ্লাই বোটিং করাবো। কিন্তু প্লিজ পেঙ্গুইন, এখন নয় প্লিজ। শেহজাদ অসহায় চোখে তাকালো আরহার দিকে। তা দেখে আর মন খারাপ করে থাকতে পারল না আরহা। ঠোঁটের কোণে খুব সামান্য হাসি ফুটে তুলল। শেহজাদ ওর হাসি দেখে নিজেও হেসে ফেলল। তারপর গালে হাত রেখে বলল, তোর ইচ্ছেগুলো আমার কাছে গুরুত্বপূর্ণ আরু, তোর খুশি আমার কাছে গুরুত্বপূর্ণ। কিন্তু তুই নিরাপদে আছিস এই ব্যাপারটা তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ। তুই আর আমাদের বাচ্চা ঠিকঠাক থাকলে তোর হাজারটা ইচ্ছে পূরণ করার সময় আমার সামনে পড়ে থাকবে। কতভাবেই না আল্লাহর কাছে চেয়েছি তোকে, নামাজ শেষে মোনাজাতে নিজের আগে তোর জন্য দোয়া করেছি, অশ্রুসিক্ত সেজদায় বারবার চেয়েছি তোকে। আর আজ যখন আল্লাহ সেই দোয়া কবুল করে তোকে দিয়েছে আমার ভাগ্যে, সেখানে তুই ভাবলে কি করে যে তোর ইচ্ছেগুলো অপূর্ণ রাখবো আমি? কথাগুলো শুনে আরহার কোনো উত্তর দিল না, শুধু ধীরে ধীরে শেহজাদকে শক্ত করে জড়িয়ে ধরে বুকের সঙ্গে আরও একটু জড়িয়ে গেল। শেহজাদও তাকে আগলে নিল শক্ত করে। ফ্লাইবোর্ডিং না হওয়ায় মন খারাপটা পুরোপুরি যায়নি আরহার, তবুও বুকের ভেতর কোথাও না কোথাও একটা অদ্ভুত শান্তি নেমে এসেছে। কারণ তার ইচ্ছেটা পূরণ না করার পেছনে যে মানুষটা দাঁড়িয়ে আছে, সে মানুষটাই তো তার প্রতিটা নিঃশ্বাসের নিরাপত্তাকে নিজের আনন্দের চেয়ে বেশি গুরুত্ব দেয়। রাত 10টা বাজে। ড্রয়িং রুমে দাঁড়িয়ে বারবার হাত ঘড়ির দিকে তাকাচ্ছে শেহজাদ, মুখে স্পষ্ট বিরক্তির ছাপ। সে কখন আরহাকে তৈরি হতে বলে রেখেছে, অথচ মেয়েটার এখনও নিচে আসার কোনো নামগন্ধ নেই। ফ্লাইবোর্ডিং নিয়ে আরহার মনটা যে বেশ খারাপ হয়ে আছে সেটা শেহজাদ খুব ভালো করে জানে। নিজের চোখের সামনে ওর মনটা এভাবে খারাপ হয়ে থাকুক, সেটা কোনোভাবে সহ্য হচ্ছে না তার। তাই রাতের এই নির্জন সময়ে আরহাকে নিয়ে একটু বাইরে বের হবে। শহরের কোলাহল থেকে দূরে কোথাও বসে কিছুক্ষণ সময় কাটাবে দুজন। হয়তো তাতেই মনটা মেয়েটার একটু ভালো হবে। কিন্তু সেই একটু তৈরি হওয়া যে এতটা সময় সাপেক্ষ হবে সেটা কে জানতো। প্রায় কতক্ষণ কেটে গেল, কিন্তু আরহা নেই, পাত্তাই নেই ওর। ধৈর্য ধরতে পারল না শেহজাদ। একটু এগিয়ে গিয়ে সিঁড়ির প্রথম ধাপে পা দিতেই উপরতলার সিঁড়ি বেয়ে ধীরে ধীরে নিচে নামতে দেখা গেল আরহাকে। শেহজাদের পা থেমে গেল। হালকা বেগুনি রঙের থ্রি পিসের সঙ্গে ম্যাচিং হিজাব, মুখে মাস্ক, পরিপাটি সাজে মেয়েটাকে অসম্ভব সুন্দর লাগছে। গর্ভাবস্থার কারণে শরীরে আগের তুলনায় কিছুটা ভারী ভাব এসেছে, তবু সেই সৌন্দর্যে যেন একটুও ভাটা পড়েনি, বরং শেহজাদের চোখে আরহাকে আজ আরও বেশি মায়াবতী লাগছে। কয়েক সেকেন্ড স্তব্ধ হয়ে তাকিয়ে থাকার পর ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে উঠল তার। এই মেয়েটার জন্যই তো এত অপেক্ষা। আরহা সিঁড়ি বেয়ে নেমে শেহজাদের কাছে আসতেই দুজনকে একসঙ্গে দেখে মমতাজ বেগম তড়িঘড়ি করে এগিয়ে এলেন। এতক্ষণ তেল গরম করছিলেন আফতাব হোসেনের পায়ে মালিশ করবেন বলে। শেহজাদ, এত রাতে কোথায় যাচ্ছিস তোরা? শেহজাদ কিছু বলার আগে মমতাজ বেগমের চোখ গিয়ে পড়ল আরহার উপর। সঙ্গে সঙ্গে ভ্রু কুঁচকে গেল তার। কিরে, সাথে আবার আরও আছে দেখছি। এমন সেজেগুজে কোথায় বেরোচ্ছিস তোরা, তাও আরহার এই অবস্থায়? আরহা সঙ্গে সঙ্গে মৃদু হেসে মমতাজ বেগমের দিকে তাকালো, কিন্তু শেহজাদ মায়ের কথায় বিশেষ পাত্তা দিল না। মা, একটু বের হচ্ছি, বেশি দূরে যাব না। আরহার মনটা খারাপ, তাই ভাবলাম একটু ঘুরিয়ে নিয়ে আসি। ঘুরতে যাবি সে তো ভালো কথা, কিন্তু এই রাত বেরোতে কেন? মন খারাপ হলে রাত বেরোতে ঘুরতে নিয়ে যেতে হবে? রাতের বেলা পোয়াতি মানুষকে বাইরে যেতে হয় না, জানিস না? ভয় ডর নেই তোদের? মমতাজ বেগমের কথায় শেহজাদ চোখ শুরু করে মায়ের দিকে তাকালো। মা, তোমার ওই আগের মানুষ দিয়ে আমার কাছে কোনো যুক্তি চলবে না। এখনকার সময় এখনকার মতোই চলবে। আগের লোকে কি করেছে সেসব কি মানুষ এখন ধরে? সব কিছু এখন স্মার্ট, কত শত প্রযুক্তির উদ্ভাবন হয়েছে, আর তুমি কি না এখনও তোমার সেই সেকেলে অভ্যেস ছাড়তে পারোনি? ছেলের কথায় কি জবাব দেবেন বুঝে পেলেন না মমতাজ বেগম, কিন্তু বিরক্ত হলেন খুব। আরহার অসহায় চোখে তাকালো। একবারের জন্য মনে হলো এখনই ফিরে যেতে হবে ঘরে। মমতাজ বেগম যেতে দেবেন না, কিন্তু পরক্ষণে মমতাজ বেগমের কথা শুনে ঠোঁটের কোণে হাসি ফুটল ওর। কী আর বলবো তোদের, তোরা এই যুগের মানুষ, তোদের সব কিছুতেই বেশি বেশি, কিন্তু আমরা তো মেনে চলেছি, তাই বললাম। যাক, সে কথা জানি তুই বারণ শুনবি না, তাই বেশি কিছু বলছি না। যা, তবে সাবধানে, আর বেশি রাত করিস না কিন্তু।
মমতাজ বেগমের গলায় বিরক্ত থাকলেও চোখে মুখে স্পষ্ট মায়া। তারপর আরহাকে কাছে টেনে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিলেন তিনি। ঠোঁট নেড়ে আয়াতুল কুরসি বললেন। তারপর আরও কয়েকটি দোয়া পড়ে প্রথমে আরহার মাথায়, তারপর শেহজাদের মাথায় ফু দিলেন। মায়ের এই কাণ্ডে শেহজাদ হালকা হেসে ফেলল। মা, আমরা শুধু একটু ঘুরতে যাচ্ছি, কিন্তু তুমি এমন আচরণ করছো তাতে মনে হচ্ছে তুমি আমাদের যুদ্ধক্ষেত্রে পাঠাচ্ছ। চুপ কর, মায়ের মন বুঝবি না, তোদের ভালোর জন্যই করছি। এরপর আরহার দিকে তাকিয়ে মমতাজ বেগমের গলা আরও নরম হয়ে এলো। আরুমা, বাইরে কি উল্টাপাল্টা কিছু খাবি না? তোর একার কথা তো আর ভাবলে হবে না, এখন তোকে নিয়ে দুজনের কথা চিন্তা করতে হয়। বাবু যেন কোনো সমস্যা না হয়, সাবধানে থাকিস। আরহার গাল দুটো লজ্জায় হালকা লাল হয়ে উঠল। মাথা নিচু করে মৃদু হেসে বলল, আচ্ছা মামি, আবারও বলছি বেশি রাত করিস না, তাড়াতাড়ি ফিরে আসবি। তারপর শেহজাদের দিকে তাকিয়ে কড়া গলা বললেন, আর তুই গাড়ি ধীরে চালাবি, বুঝেছিস? শেহজাদ এবার মায়ের দিকে তাকিয়ে একেবারে বাধ্য ছেলের মতো মাথা নাড়ল। জি ম্যাডাম, আপনার কথা অক্ষরে অক্ষরে পালন করব। আবার মজা করছিস? মায়ের ভুরু কুচকে বলা কথাটায় হেসে ফেলল শেহজাদ আর আরহা। আরও কিছুক্ষণ এটা ওটা পরামর্শ দিয়ে দুজনে বেরিয়ে গেল বাহিরে। বাড়ির বাইরে এসে গাড়ির দরজা খুলে প্রথমে আরহাকে ভেতরে বসিয়ে দিল শেহজাদ। তারপর নিজের ড্রাইভিং সিটে বসে সিট বেল্ট বাঁধল। গাড়ি স্টার্ট হতে মির্জাবাড়ির গেট পেরিয়ে ধীরে ধীরে মূল সড়কে উঠে গেল তারা। রাতে শহরটা তখনও পুরোপুরি ঘুমিয়ে পড়েনি। রাস্তার দুপাশের আলো একের পর এক পেছনে ছুটে যাচ্ছে। গাড়ির ভেতরটা বেশ শান্ত, তবে আরহার মাথায় যে একগাদা প্রশ্ন ঘুরছে সেটা শেহজাদ বুঝতে পারছিল। কিছুক্ষণ চুপ করে থাকার পর হঠাৎ আরহা বলল, শোনো। হুম? চোখ রাস্তার দিকে রেখে জবাব দিল শেহজাদ। আরহা একটু ইতস্তত করে বলল, আমি না আপুর সঙ্গে কথা বলেছি। শেহজাদের ভ্রু সামান্য কুঁচকে গেল। কখন? লাগেজ গোছানো হলে পরে নিধিকে দিতে গেছিলাম, আর তখনই বলেছি। দুবনি ছিল একসাথে, তখনই বলেছি। কি কথা বলেছিস? আরহা কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, আমি সিজান ভাই, রাশেদ আঙ্কেল আর মামার কথাগুলো বলেছি। কতক্ষণ পর্যন্ত চুপচাপ ছিল, কোনো উত্তর দেয়নি। আমি ভেবেছিলাম হয়তো আপু রাজি নয়, কিন্তু ফিরে আসার সময় হঠাৎ পেছন থেকে ডেকে আমাকে বলল সে বিয়েতে রাজি, আর আমি যেন তোমাকে আর মামাকে জানিয়ে দিই সেটাও বলল। শেহজাদের হাতের স্টিয়ারিংয়ের উপর থেমে যাওয়ার উপক্রম হলো। অবাক হয়ে এক ঝলক আরহার দিকে তাকালো সে। কি সত্যি বলছিস ও বিয়েতে রাজি? হুম। শেহজাদ কয়েক সেকেন্ড কিছু বলল না, যেন কথাটা ঠিকমতো হজম করার চেষ্টা করছে। তারপর ধীরে বলল, কিন্তু ও তো অন্য কাউকে। কথাটা শেষ না করে থেমে গেল শেহজাদ। কি বলবে বুঝতে পারল না, শুধু হাতটা মুঠো করে স্টিয়ারিংয়ে চেপে ধরল। আরহা হয়তো বুঝতে পারল শেহজাদ কি বলতে চাইছে, তাই মৃদু একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি জানি তুমি কি বলতে চাইছো, কিন্তু সত্যি বলছি, আপু নিজে বলেছে আমাকেও বিয়েতে রাজি। তুমি জানো, আমি এই বিষয়ে ওকে বুঝেও বলেছি। এখনই কোনো সিদ্ধান্ত নেওয়ার দরকার নেই, কিন্তু আপু বলল ও ভেবেছে, অনেক ভেবেছে। শেহজাদ এবার একটা দীর্ঘশ্বাস ফেলে নীরবে গাড়ি চালাতে লাগলো। ওর বোনকে চেনে, ও আর যতটা চেনে তাতে বিষয়টা তো সহজে বলে মনে হচ্ছে না। মেয়েটা হয়তো নিজের পুরোটা জীবন থেকে বেরিয়ে আসতে চাইছে, হয়তো নিজের জন্য নতুন একটা শুরু চায়। আবার এটা হতে পারে নিজের ভেতরের কোনো একটা দরজা জোর করে বন্ধ করে দিয়ে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্তটা তো ওরই। তাই আর কিছু বলল না শেহজাদ। প্রায় অনেকক্ষণ ধরে শেহজাদ আর কিছু বলল না। আরহা হয়তো বুঝলো ছেলেটার মন খারাপ হয়ে গেছে, তাই কিছুক্ষণ পর ধীর গলায় বলল, কি আর করার, ওর নিজের সিদ্ধান্ত, আমরা তো জোর করে কিছু করতে পারি না। কিন্তু তুমি একটা কথা বলো তো। আবার কি? আমাদের বাবু হলে নাম কি রাখবে? প্রশ্নটা শুনে শেহজাদের ঠোঁটের কোণে অল্প হাসি ফুটে উঠল। বাবু? হ্যাঁ, ছেলে হলে কি নাম রাখবে? শেহজাদ এবার আরহার দিকে এক ঝলক তাকিয়ে আবার সামনে চোখ রাখলো। সেটা নিয়ে তুই চিন্তা করিস না। আরহা অবাক হয়ে বলল, কেন? নাম আমি আগে থেকেই ভেবে রেখেছি। আরহার চোখ বড় হয়ে গেল। কখন? অনেক আগে। অনেক আগে মানে? শেহজাদ এবার মুচকে হাসলো। যেদিন থেকে বুঝেছি একদিন তুই আমাকে একটা ছোট্ট মানুষ উপহার দিবি, সেদিন থেকে। আরহার মুখটা মুহূর্তে নরম হয়ে গেল। নিজের অজান্তেই হাতটা পেটের ওপর চলে গেল। তবুও কৌতূহলটা কমল না। বলো না, কি নাম রাখবে? শেহজাদ কিছুক্ষণ কথা বলল না, চুপচাপ গাড়ি ড্রাইভ করতে লাগলো। প্রায় অনেকটা সময় পেরিয়ে যাবার পর বলল, আরশাদ। হুট করে এমন একটা নাম শুনে ঘুরে তাকালো আরহা। এরপর বলল, আরশাদ?
কিন্তু এটা কেমন যেন, মানে বুড়ো বুড়ো টাইপ। নাম শুনলে মনে হচ্ছে কেমন কোন যেন ৮০ বছরের বুড়ো আমার সামনে দাঁড়িয়ে আছে। আরহার নাক কুঁচকে এমন করে বলা কথা শুনে শেহজাদ হেসে ফেলল। এক হাত গাড়ির স্টিয়ারিংয়ে রেখে অন্য হাতে আরহার এক হাত চেপে ধরল। দেখ, সন্তান আল্লাহর দান, বাবুর নাম নিয়ে পরেও ভাবা যাবে, কিন্তু এখন একটাই ভাবনা, আল্লাহকে সুস্থভাবে দুনিয়ায় নিয়ে আসুক। আরহা গাল ফুলিয়ে ফেলল শেহজাদের কথায়। আল্লাহ অবশ্যই আমাকে সুস্থ সন্তান দেবেন, কিন্তু তাই বলে সন্তানের নাম ভাববো না? বলো না প্লিজ, কী নাম ভেবেছ? শেহজাদ কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর মৃদু হেসে বলল, আমি আপাতত কোনো নাম ভাবিনি আর ভাববো না, কারণ গতকাল আব্বু আর ফুপিকে কথা বলতে শুনেছি। ওরা আমাদের লাড্ডুর নাম নিয়ে কথা বলছিল, হয়তো ওরাই কোনো নাম ঠিক করবে, দেখিস। আরহা চোখ চকচক করে উঠল। সত্যি? হুম। ওকে মামা আর আম্মু নাম রাখুক, কিন্তু আমিও আলাদা করে একটা রাখবো। আবার? হুম, ডাকনাম। শেহজাদ কৌতূহলী হয়ে তাকালো। কি ডাকনাম? আরহা মুচকে হেসে নিজের পেটের দিকে তাকালো। সেটা এখন বলবো না। কেন? আরহা শেহজাদের দিকে তাকিয়ে হেসে বলল, সারপ্রাইজ। ওর মুখে এমন খুশির হাসি দেখে শেহজাদ হেসে চিমটি কাটলো আরহার হাতে, আর আরহা খিলখিল করে হেসে উঠল। গাড়িটা তখন রাতের আলোকিত রাস্তায় ছুটে চলেছে। সামনে তাদের অজানা গন্তব্য, আগামীতে মালদ্বীপের নীল সমুদ্র। আর তাদের দুজনের কথার মাঝে যেন ধীরে ধীরে জায়গাটা করে নিচ্ছে এমন এক ভবিষ্যৎ, যেখানে তাদের ছোট্ট মানুষটার জন্য নামও ইতিমধ্যে ঠিক হয়ে গেছে।